নমস্কার বন্ধুরা, আজকে ই কমার্স বা অনলাইন পারচেজের ওপরে কিছু আইনি তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিও এপিসোড। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সকলেই কোনো না কোনো সময় বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা অনলাইন পারচেজ করে থাকি। বিভিন্ন বড় বড় অনলাইন কেনাবেচার ই কমার্স মার্কেট প্লেস রয়েছে, বা বিভিন্ন কোম্পানি নিজেরা নিজেদের প্রোডাক্ট অনলাইনে বেচার জন্য তারা নিজেদের ওয়েবসাইট লঞ্চ করেছে, সেখান থেকে তারা বিক্রি করছে। আমরা অনলাইনে জিনিসটা দেখে তার রিভিউ, তার ডেসক্রিপশান, তার ছবি, তার ইউসেজ সমস্ত কিছু দেখে আমরা ডিসাইড যদি করি যে জিনিসটা আমার কোনো কাজে আসবে, আমি যেটা চাইছি এটা সেই জিনিসটাই আমরা তখন সেখান থেকে অনলাইনে পেমেন্ট করি এবং পুরো জিনিসটা আমাদের বাড়িতে ডাইরেক্ট ডেলিভারি হয়। এখন এই অনলাইনে কেনাকাটা করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যেমন যে জিনিসটা চাইছি বা যে জিনিসটা আমাকে ওখানে দেখানো হলো, আমি ফিচার্সে যা পড়লাম, কিন্তু আমার বাড়িতে যে জিনিসটা এলো দুটো জিনিস আলাদা, একই ফিচার্স নয়, বা ইউটিলিটি এক নয়, বা জিনিসটার গুণগত মান অত্যন্ত খারাপ, বা আমার জিনিসটা দুদিন পরে খারাপ হয়ে গেছে। আমি সেলার বা ম্যানুফ্যাকচারের সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে চাইছি, কাস্টমার কেয়ার সার্ভিস চাইছি, আমি কোনো সার্ভিস পাচ্ছি না, বা জিনিসটা আমার বাড়িতে ডেলিভারিই হচ্ছে না, আমাকে ডেলিভারি দেখালো 7 দিন, 1 মাসেও সেই জিনিসটা আসছে না, অথচ আমার টাকাটাও আমার পেমেন্ট হয়ে গেছে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার আমরা সম্মুখীন হই। তা এই ধরনের বিভিন্ন সমস্যা যখনই বাড়তে আরম্ভ করলো, মানুষের প্রয়োজনের জন্যই আইন, সেই জন্যে আমাদের দেশে পার্লামেন্ট কনজিউমার প্রোটেকশন ই কমার্স রুলস 2020 এই আইনটা প্রণয়ন করলো। এই আইনে অনেক কিছু আছে, তার মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট, আমি আজকে এই ছোট্ট ভিডিওতে আমি সেইটুকুই আপনাদের কাছে আনবো। যেমন প্রথমত হচ্ছে, আমরা যখনই কোনো ই কমার্স সাইট দেখি, কোনো একটা ই কমার্সের সাইট খুললাম বা অনলাইন সেলারের আমি সাইট খুললাম, সেই সাইটে সেলারের বা ই কমার্স কোম্পানির তার যে লিগ্যাল এন্টিটির নামটা, আমার সাইটের নাম হতে পারে এবিসি, কিন্তু আমার কোম্পানিটার নাম হয়তো prithwishganguli প্রাইভেট লিমিটেড। ফলে আমার ওয়েবসাইটে কোম্পানিটার পুরো নাম, তার ঠিকানা, তার রেজিস্টার্ড অফিস, তার কোথায় কোথায় ব্রাঞ্চ অফিস আছে, কী তার ইমেল আইডি, কী তার ফোন নাম্বার, কী তার মোবাইল নাম্বার, এভরিথিং সেখানে থাকতে হবে। মার্কেট প্লেস যদি হয়, মার্কেট প্লেসে বিভিন্ন সেলার তাদের প্রোডাক্ট এনলিস্ট করছে, সেখান থেকে প্রোডাক্ট বিক্রি হচ্ছে, সেলারের অল ডিটেলস সেখানে থাকতে হবে, জিনিসটার ছবি সেখানে থাকতে হবে, এবং সেই জিনিসটা কী কী ফিচার্স, কী তার ইউটিলিটি ইত্যাদি সমস্ত বিষয় সেখানে থাকতে হবে। তার সঙ্গে আমরা দেখি প্রত্যেক প্রোডাক্টের এগেনস্টে রিভিউ থাকে। আমরা অনেক ক্ষেত্রেই কোনো একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করবার আগে রিভিউগুলো আমরা পড়ি। রিভিউ যদি ভালো হয়, বিভিন্ন লোক যদি জিনিসটার সম্বন্ধে ভালো কথা বলে, তাহলে জিনিসটার উপরে আমাদের একটা বিশ্বাস বা ভরসাটা বাড়ে। এক্ষেত্রে সেই রিভিউটাকে প্রমোট করার একটা চান্স আছে, সুযোগ আছে, যে সেলার সে বিভিন্ন ফেক লোককে দিয়ে রিভিউ প্রমোট করে, ভালো ভালো রিভিউ দিয়ে সেই জিনিসটাকে প্রমোট করতে পারে। এইটাকে আনফেয়ার ট্রেড প্র্যাকটিস, এটা কিন্তু এই আইনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। দ্বিতীয়ত, কোম্পানি যদি ইন্ডিয়ান না হয়, কোম্পানিটা পুরোটাই বাইরের, বিদেশি, সে ইন্ডিয়াতে প্রোডাক্ট ডেলিভারি করে, আপনি ফরেন কারেন্সিতে পেমেন্ট করলেন, আপনার নাম ঠিকানা সব কিছু দিয়ে দিলেন, তারা ওখান থেকে কুরিয়ার করে জিনিসটা আপনার বাড়িতে পাঠিয়ে দেবে। কিন্তু এখানে একটাই কথা, একটা বিদেশি কোম্পানি যার অফিস বিদেশে, যার ব্যবসা বিদেশে, সে ইন্ডিয়াতে শুধু সেল করছে, তাকে কিন্তু ইন্ডিয়াতে একটা অফিস রাখতে হবে। প্রত্যেক ক্ষেত্রে দেশি হোক বা বিদেশি হোক, ই কমার্স মার্কেট প্লেস হোক বা ডাইরেক্ট সেলার হোক, তাদের একটা নোডাল অফিসার থাকতে হবে, যে কাস্টমার কেয়ারের পুরো বিষয়টা দেখবে। এবং যে কোনো কমপ্লেন যদি নোডাল অফিসারের কাছে করা হয়, 48 আওয়ার্সের মধ্যে তাকে সেই কমপ্লেনটা অ্যাকনলেজ করতে হবে উইথ এ টিকেট নাম্বার,
এবং 1 মাসের মধ্যে তার রেজলিউশন করতে হবে। এবারে আমরা অনেক সময় আমাদের ইন্ডিয়ার বিভিন্ন ই-কমার্স মার্কেট প্লেস থেকে আমরা বিদেশি জিনিস কিনি। সেক্ষেত্রে সেই জিনিসটার ইম্পোর্টার কে, ইম্পোর্টারের পুরো নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি, কাস্টমার কেয়ারের ফোন নাম্বার, ইমেল আইডি, সমস্ত কিছু প্রোডাক্টের উপরে থাকতে হবে। আপনার কোনো প্রোডাক্ট কিনে যদি সমস্যা হয়, আপনি যেমন ই-কমার্স মার্কেট প্লেস থেকে আপনি যদি জিনিস কেনেন, আপনি যেমন ই-কমার্স মার্কেট প্লেসের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অ্যাট দি সেম টাইম আপনি সেলারের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। সেলারের কোনো ফার্দার ডিটেলস, ঠিকানা, কাস্টমার কেয়ার নাম্বার, ইমেল আইডি ইত্যাদি যদি আপনার দরকার হয়, আপনি ই-কমার্স মার্কেট প্লেসের সঙ্গে আপনি যদি যোগাযোগ করে সেগুলো যদি চান, তারা সেগুলো আপনাকে দিতে বাধ্য। এরপরে হচ্ছে, যখন আমরা একটা জিনিস চয়েস করলাম, জিনিসটার দাম হয়তো 100 টাকা, এবার তার সঙ্গে অনেক ক্ষেত্রে হয় ডেলিভারি ফ্রি, অনেক ক্ষেত্রে হয় ডেলিভারি চার্জেবল। যাই হোক, সব কিছু নিয়ে ধরা যাক জিনিসটার দাম হলো আলটিমেটলি 110 টাকা। এর মধ্যে ডেলিভারি চার্জ আছে, হ্যান্ডলিং চার্জ আছে, প্যাকেজিং চার্জ আছে, ট্যাক্স আছে, সব কিছু আছে। তাহলে জিনিসটার দাম 100 টাকা, 10 টাকা এক্সট্রা লাগছে। এই 10 টাকার পুরো ব্রেকআপ তাকে কিন্তু ফাইনাল ইনভয়েসে এটা দেখাতে হবে। যদি প্যাকেজিং চার্জ নেয়, সে কোনো বক্সে জিনিসটা প্রোভাইড করছে, বক্সের ওপরে বা কোনো প্লাস্টিকের প্যাকেটে দিচ্ছে বা যে কোনো কিছু দিয়ে সে যদি দেয় এবং সে যদি তার জন্য প্যাকেজিং চার্জ নেয়, সে কিন্তু তার উপরে নিজের কোনো নাম লিখতে পারবে না, সেটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার পয়সায় আমার কাছ থেকে টাকা নিয়ে সে নিজের কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করছে। এই সংক্রান্ত কনজিউমার ফোরামে একটা দুটো ইন্ডিয়ার খুব নাম করা মাল্টি ন্যাশনাল কোম্পানির এগেনস্টে কেস হয়েছিল এবং তারা কিন্তু এই কাজটা করার জন্য সেখানে ফাইন দিতে বাধ্য হয়েছিল। এরপরে আসছি প্রোডাক্ট কোয়ালিটি। প্রোডাক্টের ছবি থাকতে হবে, ডেসক্রিপশান থাকতে হবে, তার কী ফিচার্স, তার কী ক্যারেক্টারিস্টিক্স, তার কী ইউটিলিটি, এগুলো সেখানে থাকতে হবে এবং সেগুলো যতটা সম্ভব অ্যাকিউরেট হতে হবে। আপনি জিনিসটা পাওয়ার পরে সেটা যদি আপনি দেখেন যে না, মিলছে না, ইউ আর এন্টাইটেল টু রিটার্ন দি প্রোডাক্ট এবং সেই প্রোডাক্ট রিটার্নের জন্য তারা কোনো চার্জ করতে পারবে না, কোনো ই-কমার্স কোম্পানিও চার্জ করতে পারবে না, কোনো অনলাইন সেলারও এর জন্য কোনো চার্জ করতে পারবে না। আমরা অনেক সময় দেখি এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জের ক্ষেত্রে তার কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনস পরিষ্কার করে এক্সচেঞ্জের লিখে দিতে হবে, তার মধ্যে যেন সমস্ত রকমের ক্ল্যারিটি থাকে, কোনো হিডেন চার্জেস ইত্যাদি যেন কোনো কিছু না থাকে। কোনো প্রোডাক্ট ফাইনাল পেমেন্ট নেবার আগে, আপনার কাছ থেকে ফাইনাল যে পেমেন্ট আপনি করছেন সেটা নেবার আগে তাকে তার রিটার্ন পলিসি জানাতে হবে থ্রু ওয়েবসাইট। তার রিটার্নের কি চার্জ আছে, আদৌ মানে রিটার্ন চার্জ আছে কি না, থাকলে কেন আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ই-কমার্সকে সেই প্রোডাক্টটা কোম্পানিতে ফেরত দিতে সার্টেন পার্সেন্টেজ একটা রিটার্ন চার্জ দিতে হচ্ছে, সেক্ষেত্রে সে একটা চার্জ করতে পারে, কিন্তু আদারওয়াইজ রিটার্ন শুড বি ফ্রি। এবং প্রোডাক্ট যদি যেটা ডিসপ্লে হচ্ছে তার সঙ্গে যদি প্রোডাক্ট ম্যাচ না করে, কোম্পানি ক্যানট রিফিউজ টু টেক রিটার্ন। এবারে আমরা আজকাল অনলাইনে বিভিন্ন মেডিসিন বিক্রি হয় বা বিভিন্ন পেরিশেবল গুডস, 8 মিনিটে ডেলিভারি, 12 মিনিটে ডেলিভারি, সেখানে বিভিন্ন খাবার দাবার অনেক কিছু বিক্রি হচ্ছে, দুধ, দই, মাখন, সব কিছুই বিক্রি হচ্ছে। এক্ষেত্রে অনেক জিনিসই বিক্রি হয় যেগুলো পেরিশেবল, বা যে কোনো মেডিসিনের ক্ষেত্রে সেই মেডিসিনের একটা এক্সপায়ারি ডেট আছে। বা আপনি যদি একটা দুধের প্যাকেট কেনেন, দুধের প্যাকেটে আপনি দেখবেন তার একটা এক্সপায়ারি ডেট আছে, বা বেস্ট বিফোর ইউজ বলে একটা ডেট আছে। প্রোডাক্ট ডেসক্রিপশানে কিন্তু আপনি যখন সেই প্রোডাক্টটা কিনছেন, আপনি 1 প্যাকেট দুধ কিনছেন, সেখানে কিন্তু শো করতে হবে যে তার এক্সপায়ারি ডেটটা কবে। আপনি আজকে রাত্রির 11টার সময় আপনি 1 প্যাকেট দুধ কিনছেন, যে দুধটার এক্সপায়ারি ডেট আজকে মানে 1 ঘন্টা পরে, তাহলে আপনি
যদি সেটা জানতেন কেনবার আগে, আপনাকে যদি সেটা না জানানো হয়, তাহলে আপনার পক্ষে ডিসাইড করা মুশকিল যে আপনি এই দুধটা আজকে নেবেন নাকি আপনি আগামীকাল নেবেন। কারণ রাত্রির 11টায় দুধ নিয়ে 12টার মধ্যে আপনি হয়তো খাবেন না, আপনি কালকে সকালে খাবার জন্য আপনি হয়তো দুধ এটা নিচ্ছেন, কিন্তু কালকে সকালে যখন আপনি এই দুধটা খেতে যাবেন অলরেডি এক্সপায়ার্ড। ফলে এখানে এক্সপায়ারি ডেটটা লেখা ম্যান্ডেটারি। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আজকাল কিন্তু বহু বহু কোম্পানি এই ধরনের ব্যবসা করছে, এই ধরনের প্রোডাক্ট বিক্রি করছে। তারা কিন্তু তাদের ওয়েবসাইটে কোনো এক্সপায়ারি ডেট, প্রোডাক্টের এক্সপায়ারি ডেট তারা কিন্তু মেনশন করছে না, করেন না। এগুলোর বিরুদ্ধে কিন্তু যথেষ্ট আইনি ব্যবস্থা নেবার সুযোগ আছে। যদি আপনি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন এবং কাস্টমার কেয়ার যদি আপনাকে হেল্প না করে এবং আপনার প্রবলেমের যদি রেজলিউশন না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে কনজিউমার ফোরামে আপনি কেস ফাইল করতে পারেন, ওই ই কমার্স মার্কেট প্লেস অথবা সেলারের এগেনস্টে অথবা দুজনের এগেনস্টে। এবার একটা প্রশ্ন হচ্ছে, আপনি কলকাতায় বসে আপনি জিনিসটা কিনছেন, হয়তো সেই ই কমার্স কোম্পানি বা যে সেলার তার অফিস হয়তো একজনের অফিস বোম্বে, একজনের অফিস গুড়গাঁও। তাহলে কি আপনি এই কেসটা করার জন্যে আপনি একটা 1000 টাকার আপনি প্রোডাক্ট কিনেছেন, তার এগেনস্টে কেস করার জন্য আপনাকে কলকাতা থেকে বোম্বে বা গুড়গাঁওতে যেতে হবে না। আপনি যেখানে থাকেন, আপনার জুরিসডিকশন, সেইখানে যে কনজিউমার কোর্ট, আপনি সেখানে কেস ফাইল করতে পারেন। এটা নয় যে সেলার যেখানে থাকে বা সেলারের অফিস যেখানে বা তার ব্রাঞ্চ অফিস যেখানে, আপনাকে সেখানে গিয়ে কেস ফাইল করতে হবে। আপনি আপনার লোকাল জুরিসডিকশানে কেস ফাইল করবেন, এখান থেকে নোটিশ যাবে সেলারের অ্যাড্রেসে বা ই কমার্সের অ্যাড্রেসে, তারা এখানকার কোর্টে এসে অ্যাপিয়ার করবে। ফলে কনজিউমার প্রোটেকশন আমাদের দেশে কিন্তু এখন কনজিউমার ল যথেষ্ট স্ট্রিক্ট এবং কনজিউমার ফ্রেন্ডলি। নাম্বার অফ কনজিউমার কোর্টসও বা কনজিউমার ফোরাম নিয়মিত বাড়ছে। নিয়মিত কিন্তু কনজিউমার ফোরাম, কোর্ট যতটা সম্ভব সরকার চেষ্টা করছে বাড়াতে, উইথ গুড ইনফ্রাস্ট্রাকচার। ফলে অনলাইন কেনাকাটা করতে গিয়ে আমরা হামেশাই দেখি, শুনি বা আমরা নিজেরা ভুক্তভোগী যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যেগুলোর কোনো সমাধান আমরা কোম্পানির কাছ থেকে পাই না। এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন যদি হন, নির্দ্বিধায় আইনজীবী মারফত অথবা নিজে কনজিউমার কোর্টের আসুন, দ্বারস্থ হন। কনজিউমার কোর্টে কেস করতে গেলে, মামলা করতে গেলে কনজিউমার ফোরামে আইনজীবী যে বাধ্যতামূলক সেরকম নয়। আপনার নিজের কেস আপনি নিজেও করতে পারবেন, এটাতে কোনো অসুবিধা নেই। এবং কনজিউমার কোর্ট বা আমাদের দেশে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, ক্রেতা সুরক্ষা আইন কিন্তু কনজিউমারের স্বার্থ দেখার জন্যে যথেষ্ট কড়া এবং আগ্রহী। অতএব এইরকম কোনো রকম সমস্যার সম্মুখীন হলে নির্দ্বিধায় কনজিউমার ফোরামের দ্বারস্থ হন। যদি এই এপিসোড আপনাদের কোনো উপকারে লাগে, কোনোদিনও ভালো লাগবে আমার। ভালো থাকবেন, নমস্কার।